জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইস উদ্দিন। বিকেলে কাকরাইলে তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বুধবার জগন্নাথের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় পুলিশি বাধার পর কাকরাইলে তাদের অবস্থান কর্মসূচি এখনো চলছে। আগের 3 দাবির সাথে এখন আরও এক দাবি যোগ করেছেন আন্দোলনকারীরা। গতকাল পুলিশি হামলার পেছনে যারা জড়িত তাদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আবাসন বৃত্তি, বাজেট কাটছাট না করা সহ 4 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আর একাত্মতা প্রকাশ করতে এসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, সরকার দাবি না মানা পর্যন্ত এই আন্দোলনের সাথে আছে ইনকিলাব মঞ্চ। আন্দোলনে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। যতদিন পর্যন্ত আমাদের দাবির ব্যাপারে সরকার সুস্পষ্ট ঘোষণা না দিবে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করব। যতক্ষণ না পর্যন্ত জগন্নাথের হলের ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের ভাইদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা চাই। দ্রুত ক্যাম্পাস ডক্টর ইউনূস সাহেবের নিজ এখতিয়ারে যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। এ নিয়ে আরও জানাতে কাকরাইলে আছেন আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, দাবি আদায় এবং কর্মসূচি নিয়ে কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? এদিকে কিছুক্ষণ আগে ডিএমপি গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন সহ রাজধানীর 9টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ। কি দেখছেন সেখানকার পরিস্থিতি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোনালী, আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, যে ডিএমপির যে গণবিজ্ঞপ্তি যেটি দিয়েছে সেই গণবিজ্ঞপ্তিতে নতুন করে এই প্রধান বিচারপতির বাসভবনের সামনে এবং তার পাশের কোনো জায়গায় সমাবেশ কিংবা কোনো অবস্থান কর্মসূচি কোনোটাই করা যাবে না বলে কিছুক্ষণ আগে ডিএমপি বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু এখানকার প্রেক্ষাপট ঠিক তার উল্টো, যেন এই অবস্থান কর্মসূচির রূপ নিয়েছে এক জবি শিক্ষার্থী এবং শিক্ষকদের, সাবেক এবং বর্তমানদের এক মিলন মেলায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শিক্ষক শিক্ষার্থীরা যারা বর্তমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা অধ্যয়নরত আছেন তারা তো এখানে আন্দোলনে অবস্থান করছেনই, একই সাথে বিকেলবেলা আমরা দেখতে পেয়েছি যে সাবেক শিক্ষার্থীরাও এখানে মিছিল নিয়ে এই আন্দোলনে এসেছে। এবং যেটি বলা চলে যে এক কথায় পুরো এই কাকরাইলের যেই রাস্তার যে গোল চত্বর সেটি পুরোপুরি একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের যেন স্লোগানে মুখর হয়ে আছে এই পুরো জায়গাটা। 3 দফা দাবিতে মূলত এই অবস্থান কর্মসূচি তাদের চলছে। তাদের যে হলের যে সংকট, সেই হলের সংকট দূর করতে হবে, নতুন করে হল নির্মাণ করতে হবে এবং সেটি না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে। একই সাথে ইউজিসি যে বাজেট তাদেরকে ইউজিসিকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিয়েছে সেটি যেন কোনো কাটছাট ছাড়াই সেটি পাশ হয়, সেই দাবি রয়েছে। এবং সেই সাথে দ্বিতীয় যে ক্যাম্পাস সেটি যেন খুব দ্রুত আগামী যে একনেকের বৈঠক হবে সেই একনেকে যেন পাশ হয়। সেই সাথে আরও একটি দাবি তাদের যোগ হয়েছে, যেটি গতকালকে মার্চ টু যমুনায় পুলিশের যেই হামলা হয়েছে জগন্নাথ শিক্ষার্থীদের উপরে, সেই হামলায় যারা জড়িত তাদেরকে শাস্তি দিতে হবে। এই বিষয়টি নিয়ে আরও মোট এখন পর্যন্ত 4টি দাবিতে এখানে অবস্থান কর্মসূচি চলছে। আমরা এখানে এখন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কোনো ব্যক্তিকে আসতে দেখিনি। গতকালকে যদিও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি এসেছিলেন, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি এখানে আসেনি। এবং এইখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কিংবা তারা যে সরকারের সাথে কথা বলেছেন এমন কোনো খবরও আমরা পাইনি। অর্থাৎ অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না আদায় হচ্ছে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে বলেছেন যে দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। শিক্ষার্থীরাও সেখানে একমত পোষণ করেছে, অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এখান থেকে শেষ হচ্ছে না। তো সোনালী, এই ছিল আমার কাছ থেকে কাকরাইল মোড় থেকে সবশেষ। কাকরাইল থেকে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ।
শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্ধ ছিল ক্লাস পরীক্ষা প্রথমে অর্ধবেলা, পরে পূর্ণবেলা বন্ধ ঘোষণা করে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। সাধারণ শিক্ষার্থী সহ নানা সংগঠন শোক পালন করে দাবি জানায় সাম্য হত্যার বিচারের। ভিসি চত্বরের সামনে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। অল্প সময়ের মধ্যে জুলাই বিপ্লবের সৈনিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে হত্যা করার ঘটনায় নিন্দা জানায় তারা। বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের এক সাম্য না, আমাদের এরকম হাজারো লাখো সাম্যদের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। সাম্যর যে হত্যাকারী দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা ও খাবারের দোকান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণপূর্ত বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এই অভিযান চালায়। সোহরাওয়ার্দী উদ্যানে থাকা চা, ফুচকা, চটপটির দোকান সহ সব ধরনের খাবার দোকান গুড়িয়ে দেওয়া হয় অভিযানে। উদ্যানের সৌন্দর্য ধরে রাখা, জনসাধারণের চলাচলে নিরাপদ পরিবেশ তৈরি করতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই সোহরাওয়ার্দী উদ্যান থেকে সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া টিএসসি সংলগ্ন উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বাকি সবগুলো বাসায় সব তুলে গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। কুমিল্লায় দলের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে মন্তব্য করেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে। কুমিল্লা শিল্পকলায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, বিএনপি চাঁদাবাজি, দখলবাজির মধ্যে নেই। অন্তর্বর্তী সরকারের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ সময় কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। কোনো পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি আসবে। যেই করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব। সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশি হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না। আমরা কিছুই বুঝি না। ডাবল মুরিংকে আরও উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব। বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। দীর্ঘদিন বন্ধের পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। কলিং ভিসা পাওয়ার পরও না যেতে পারা প্রায় 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে সবার আগে, জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সব এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারবে। নতুন করে মালয়েশিয়াতে 1.5 লাখ শ্রমিকের চাহিদার ক্ষেত্রে বাংলাদেশ
অগ্রাধিকার পাবে বলেও জানান আসিফ নজরুল। এদিকে গেল বছর জুনে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনিয়ম ও অর্থ পাচার নিয়ে বাংলাদেশের করা অভিযোগ প্রত্যাহার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার। গেল 23 এপ্রিলে এক চিঠিতে ঢাকাকে এ আহ্বান জানান দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান ইউসুফ। গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 2021 সালে যারা বিজিএমই এর দায়িত্বে ছিল তারাই ভুয়া ভোটারের তালিকা তৈরি করেছে, যা সম্মিলিত পরিষদ করেনি বলে মন্তব্য করেছেন বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার সম্মিলিত পরিষদের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজিএমই এর 2025-2027 মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনের আগে সম্প্রতি 632 জন ভুয়া ভোটার বাদ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন 2021 থেকে 2023 মেয়াদে বিজিএমইতে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে। যদি ভুয়া ভোটার বানানো হয় তখন যারা ক্ষমতায় ছিলেন তারাই বানিয়েছেন। 5 আগস্টের পর পোশাক কারখানার সংখ্যা কমলেও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি। 852 জন যে লিস্টে ছিল 2021-এ, যে সময় ফোরাম দায়িত্বে ছিল, স্টার্ট থেকে এই যে নতুন যে ভোটার লিস্ট হলো, সেখানে 852 জন 52টা কোম্পানি সেখানে নাই। আমরা নির্বাচিত হয়ে আসলে ভুয়া ভোটার বাদ দিয়া যাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির অস্তিত্ব আছে, ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে যায় পিএসএল এর আসর। যদিও 17 মে থেকে আবারও মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগটি, তবে এই মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেকে বিদেশি ক্রিকেটাররাই অনীহা প্রকাশ করেছেন না খেলার, যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটার আনতে আবারও প্লেয়ার্স ড্রাফট করতে পারে ম্যানেজমেন্ট কমিটি। এদিকে আসরটিতে এর আগে মোট 14টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যার অভিষেক হয়েছিল 2016 সালে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 6 মাস পর মাঠে ফিরবে টাইগারদের সাবেক অধিনায়ক। যদিও এ আসরে খেলতে বিসিবির অনাপত্তি পত্র লাগবে সাকিবের। এনওসি পেলেই খেলার সুযোগ পাবেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।